গুম নির্যাতনের মামলায় ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 17 জনের বিচার শুরু। 21 জানুয়ারি সাক্ষ্য গ্রহণ অব্যাহতি চাওয়া সেনা কর্মকর্তাদের আবেদন খারিজ। চিফ প্রসিকিউটর আজকের ট্রাইব্যুনালে এই বিষয়টি আবার উল্লেখ করেছেন এবং ট্রাইব্যুনালও এই বিষয়ে একমত পোষণ করেছেন যে এখানে র্যাবের বিচার হচ্ছে কিংবা র্যাবের অপরাধী সদস্যদের বিচার হচ্ছে। স্বদেশে তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর প্রস্তুতি, 50 লাখ জনসমাগমের প্রত্যাশা বিএনপির। 25 তারিখে এখানে মানুষের মহামিলন এবং মহামেলায় পরিণত হবে, এই ব্যাপারে আমরা নিশ্চিত। উৎকণ্ঠা থাকলেও নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই। জমিয়তে উলামায়ে ইসলামের সাথে 4 আসনে বিএনপির সমঝোতা। পরস্পরের আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত, কেউ স্বতন্ত্র পদে দাঁড়ালে সাংগঠনিক ব্যবস্থা। তাদের সাথে আমাদের সমঝোতা হয়েছে, ওই আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না। সারা বাংলাদেশে অন্যান্য আসনে ওনাদের কোনো প্রার্থী থাকবে না। ট্রানজিশনাল যে প্রসেস, এটাকে বাধাগ্রস্ত করার জন্য ভয়ঙ্করভাবে চক্রান্ত করছে। নির্বাচন ব্যবস্থার অতীত দুর্নাম ঘোচাতে চায় কমিশন। মাঠ কর্মকর্তাদের সাথে সিইসির বৈঠক, আইনের কঠোর প্রয়োগের নির্দেশনা। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। গুম ও নির্যাতনের আরেক মামলায় বিচার শুরু হলো শেখ হাসিনা, তারিক সিদ্দিক, 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের। মঙ্গলবার বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। এদিন গ্রেফতার 10 সেনা কর্মকর্তা নিজেদের নির্দোষ দাবি করেন। এই মামলায় আগামী বছর 21 জানুয়ারি সাক্ষ্য গ্রহণ। এদিকে শতাধিক গুম ও হত্যা মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, আওয়ামী লীগের শাসনামলে র্যাবের টিএফআই সেলে ব্যারিস্টার আরমান সহ 14 জনকে গুম করে নির্যাতন করা হয়। 5 আগস্টের পর তাদের অনেকেই মুক্তি পান। গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। মঙ্গলবার গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল। ভিকটিম সাক্ষী আছেন, কিছু ইনসাইডার সাক্ষী আছেন যারা খুবই গুরুত্বপূর্ণ, এবং একই সাথে বিভিন্ন মানবাধিকার সংস্থা, বিভিন্ন এনজিও এবং সরকারের বিভিন্ন সংস্থার কিছু প্রতিবেদন ইত্যাদির আলোকে আমাদের সাক্ষ্য প্রমাণগুলো প্রতিস্থাপিত করা হয়েছে। এবং এর ভিত্তিতেই যখন ট্রায়াল শুরু হবে আপনারা দেখবেন একে একে সবগুলো সাক্ষ্য প্রমাণ দিয়েই আমরা এই আসামিদের অপরাধগুলো বিয়ন্ড রিজনেবল ডাউট প্রুফ করার সর্বোচ্চ চেষ্টা করব। বিচার শুরুর আগে এদিন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন গ্রেফতার 10 সেনা কর্মকর্তা। তারা গুমের অভিযোগ থেকে নিজেদের নির্দোষ দাবি করেন। আসামিদের র্যাব নাকি সেনা কর্মকর্তা হিসেবে বিচার হচ্ছে, এমন প্রশ্নে আদালতে আসামিপক্ষ ও প্রসিকিউশনের মধ্যে তৈরি হয় বিতর্ক। এ সময় এজলাসে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। চিফ প্রসিকিউটর আজকের ট্রাইব্যুনালে এই বিষয়টি আবার উল্লেখ করেছেন এবং ট্রাইব্যুনালও এই বিষয়ে একমত পোষণ করেছেন যে এখানে র্যাবের বিচার হচ্ছে কিংবা র্যাবের অপরাধী সদস্যদের বিচার হচ্ছে। সেনাবাহিনীর কর্মকর্তা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা যেটা মনে করি, প্রসিকিউশনের দায়িত্ব পালন করছে, আমরা আমাদের ডিফেন্সের দায়িত্ব পালন করছি। এখানে একটা আইনি একটা গ্যাপ আছে। এদিকে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। এ মামলায় সাক্ষ্য গ্রহণ আগামী বছর 4 জানুয়ারি। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ইলেকশন ডায়ালগ অনুষ্ঠানে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি। তারা কিন্তু অনেক কথা বলেছেন সেই সময়, এবং এর ফলে কি হয়েছে যে আজকে যখন আপনার 5 তারিখের পরে যখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, সত্যিকার অর্থেই তারা একটা ধ্বংস স্তূপের মধ্যে দায়িত্বটা নিয়েছে। এই কথা বলার কোনো বলার প্রয়োজনও নেই। কিন্তু সমস্যাটা হয়েছে যে মানুষ তো তাদেরকে চলতে হয়, তার প্রতিদিনকার বাজার করতে হয়, খাওয়ার ব্যবস্থা করতে হয়, চলতে হয়, ফিরতে হয়, অফিসে যেতে হয়। ফলে স্বাভাবিক জীবনযাত্রাটা এত আস্তে আস্তে কঠিন হয়েছে, আরও কঠিন হচ্ছে। এখন বাজারে গেলে মানুষ পাগল হয়ে যায়, ইনফ্লেশন এত বেশি।
তো এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ তো একদিনে সম্ভব নয়, তবে যেটা সম্ভব, যেটা চেষ্টা করা, আমি মনে করি এই সরকার কিছুটা চেষ্টা করেছে, কিন্তু এই এত তাড়াতাড়ি সফল হওয়ার কোনো কারণ নেই, কিছুটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। আমরা সেই জন্যে আমাদের 9 মিনিট হয়েছে, আপনাকে আর 1 মিনিটে শেষ করতে ও তাহলে তো আপনারা আমার প্রতি খুব অবিচার করছেন যে আমাকে আর কথা বলার সুযোগ পাবো না আমি। আর এত অল্প সময়ের মধ্যে এই কথা, শুধু এইটুকু বলে নেই, আমরা অর্থনীতির জন্য একটা স্বয়ংসম্পূর্ণ পরিপূর্ণভাবে আমরা একটা পেপার তৈরি করেছি, যে পেপারগুলো আমরা আপনার ইতিমধ্যেই আমরা বিভিন্ন জায়গায় দিয়েছি। আমরা মনে করি যে আমাদের এই অর্থনৈতিক যে পরিকল্পনাগুলো আমরা নিয়েছি, এই পরিকল্পনাগুলো বাংলাদেশে নিশ্চয়ই আমরা মনে করি যে ক্রাইসিসটা কাটিয়ে উঠে আমরা একটা এমন একটা জায়গায় যেতে পারবো। এটা আমি জানি একদিনে সম্ভব নয়, 2 দিনে সম্ভব নয়, কিন্তু 5 বছরে আমরা পর্যায়ক্রমে সেই জায়গায় পৌঁছতে পারবো, যে জায়গায় গিয়ে আমরা একটা স্থিতিশীল জায়গায় দাঁড়াতে পারবো। আপনারা জানেন অনেকেই যে অতীতে আমরা যখন সরকার চালিয়েছি তখন আমরা অনেকগুলো রিফর্মস আমরা তখন নিয়ে আসতে সক্ষম হয়েছিলাম। আপনারা জানেন যে ভিএটি যখন আমাদের সাইফুর রহমান সাহেব ইন্ট্রোডিউস করেন তখন অনেকেই তাকে অনেক সমালোচনা করেছিল, কিন্তু দেখা গেল পরবর্তীকালে যে সেই ভিএটি হচ্ছে আপনার রাজস্ব সংগ্রহের একটা উপযুক্ত ব্যবস্থা। অন্যদিকে আপনারা জানেন যে আমাদের সময় এমন একটা অর্থনীতির সূচনা হয়েছিল, যে সূচনার মধ্যে দিয়ে একটি ইমার্জিং টাইগার বলা হচ্ছিল বাংলাদেশকে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলছিলেন, সরাসরি শুনছিলেন আপনারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে রাজধানীতে শুভেচ্ছা বিনিময়ের প্রস্তুতি নিচ্ছে দলটি। অর্ধকোটি মানুষের সমাগম প্রত্যাশা করছে বিএনপি, জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে সংবর্ধনা অনুষ্ঠানে কার্যক্রম পরিদর্শনে গিয়ে রিজভী বলেছেন, এটা সমাবেশ নয়, শুভেচ্ছা বিনিময়। এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতে শুরু করেছে। তিনি বলেন, তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব প্রথমত সরকারের, তারপর দলের। 3 দিন ধরে বিশ্বরোড থেকে পূর্বাঞ্চলমুখী 300 ফিট সড়কের একটি অংশে চলছে মঞ্চ তৈরির কাজ। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ 17 বছরের বেশি সময় পর 25 ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। ঢাকায় পৌঁছে 300 ফিটের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। আর সেখান থেকে এফআর কেয়ার হাসপাতালে যাবেন চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে। 25 তারিখে এখানে মানে মানুষের মহামিলন এবং মহামেলায় পরিণত হবে, এই ব্যাপারে আমরা নিশ্চিত। এটা কিন্তু সমাবেশ না, এই যে জনসমাগম হবে তাদের সামনে শুভেচ্ছা দিয়ে উনি তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে দেখে তারপরে তিনি বাসায় যাবেন। 1/2 কোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে সেদিন ঢাকায় ইনশাআল্লাহ। তারেক রহমানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলেও বিএনপি শঙ্কিত নয়। নিরাপত্তা নিশ্চিতে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। পুলিশ বলছেন, ঝুঁকি বিবেচনায় নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। প্রত্যাবর্তনের দিনকে ঘিরেও রয়েছে পুলিশের ব্যাপক প্রস্তুতি। বিশ্লেষকরা বলছেন, দেশে ফেরার প্রতিবন্ধকতা নিরসনের ফলেই আসছেন তারেক রহমান, তবে জাতীয়তাবাদী নেতা হিসেবে নিরাপত্তার ঝুঁকি থাকবেই। আরও জানাচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। দীর্ঘ নির্বাসিত জীবন শেষে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উচ্ছ্বাস আর আগ্রহ নিয়ে অপেক্ষায় বাংলাদেশ। তারেক রহমান নিজেই ভোটে প্রতিদ্বন্দ্বিতা ও নির্বাচনকালীন সময়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন। নিজেদের অধিকার প্রতিষ্ঠার এই নির্বাচনে মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। দলের শীর্ষ নেতা আর বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের উপস্থিতি প্রভাব ফেলবে আগামী নির্বাচন ও রাষ্ট্রের স্থিতিশীলতায়। যত কিছুই বলি না কেন, ভাবি না কেন, তারেক জিয়া ইজ এ বিগ ফ্যাক্টর বিএনপির রাজনীতিতে। তার আগমন তো অবশ্যই এটা বিগ ফ্যাক্টর দলের উজ্জীবিত হওয়ার ক্ষেত্রে, নির্বাচনী প্রচারণায় উজ্জীবিত হওয়ার ক্ষেত্রে, এবং বিএনপির অভ্যন্তরীণ যে সংকট নিরসনের ক্ষেত্রে তার প্রেজেন্স একটা টনিক হিসেবে কাজ করবে। তারেক রহমানের নেতৃত্বে দলটা তো ভাঙতে পারে নাই, শুধু তাই নয়, দলটা অনেক বেশি আজকে শক্তিশালী হয়েছে। দে বিলং টু বাংলাদেশ, তাদের জন্য বাংলাদেশ প্রথম, বাংলাদেশ ফার্স্ট স্লোগান হচ্ছে কি, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। এই ধরনের নেতার দেশে ফিরে আসবে, জনগণ অপেক্ষা করছে। ওনার নেতৃত্বে আমরা আগামী দিনে নির্বাচনে যাব। 25 ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরলেও প্রশ্ন থেকে যায়। মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চরম সংকটকালে দেশে ফিরতে না পারা সেই আক্ষেপের কথা জানিয়ে দেয়া বিবৃতিতে নিজের যে প্রতিবন্ধকতার কথা জানিয়েছিলেন তা কি কাটল? বিশ্লেষকরা বলছেন, সমাধান হয়েছে বলেই ফিরছেন তিনি। তার আসার ব্যাপারে যদি কিছু প্রতিবন্ধকতা থেকে থাকে তো সেইগুলোর ব্যাপারেও হয়তো তারা একটা
সমঝোতা বা এই ব্যাপারে একটা ইতিবাচক কোনো বন্দোবস্ত হয়েছে বলেই আমরা বিশ্বাস করি। কিন্তু চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ কিংবা নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই ঢাকায় স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় শঙ্কিত করেছে বিএনপি নেতাকর্মীদের। তফসিল পরবর্তী কিছু ঘটনা ঘটেছে, এই জন্য আমরা আমাদের নেতার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, কিন্তু বাংলাদেশ জাতীয় ছাত্রদল ভ্যানগার্ড হিসাবে সবসময় জিয়া পরিবারের পাশে ছিল। বাংলাদেশ সরকারেরও নিরাপত্তা দেওয়ার প্রয়োজন রয়েছে এবং যথাযথ নিরাপত্তা দেবেন বলে আমরা প্রত্যাশা করি। পুলিশ বলছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকলের ব্যবস্থা করা হচ্ছে। 25 তারিখ দেশে আসা নিয়েও রয়েছে ব্যাপক প্রস্তুতি। কোনো শঙ্কার কথা আমরা দেখছি না। এই উপলক্ষে আমরা ইতিমধ্যে একটা নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি এবং তার বিমানবন্দর থেকে তার যে গন্তব্যস্থলে যাতায়াতের যে সম্ভাব্য রুটগুলো বিবেচনা করে আমরা পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছি। তারেক রহমান দেশে ফিরে বিমানবন্দর থেকে 300 ফিট এলাকায় জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে যাবেন এভারকেয়ার হাসপাতালে, থাকবেন গুলশান অ্যাভিনিউর বাসায়। পুরো যাত্রাপথে তার নিরাপত্তা নিশ্চিতে তৎপর বিএনপি। সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত রয়েছে আলাদা চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স CSF। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। আসন সমঝোতার ভিত্তিতে জমিয়তে উলামায়ে ইসলামকে 4টি আসন দিল বিএনপি। এতে সারা দেশে অন্যান্য আসনে ধানের শীষে প্রার্থীদের পক্ষে কাজ করবেন জমিয়তের নেতাকর্মীরা, আর খেজুর গাছ মনোনীত কোনো প্রার্থী থাকবে না। শরিকদের দেয়া আসনে বিএনপির কেউ স্বতন্ত্র প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জমিয়তের আমির বলেছেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বিএনপি দেশের কল্যাণে পরীক্ষিত ও আস্থাশীল হওয়ায় সমঝোতার এই সিদ্ধান্ত। জাতীয়তাবাদী দল বিএনপির সাথে 2 দফায় 272 আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করলেও বাদ রয়েছে 28টি। এসব আসনে যুগপৎ শরিকদের সাথে সমঝোতার কথা আগে জানিয়েছে দলটি, কিন্তু এবার নিজস্ব প্রতীকে ভোট করার বাধ্যবাধকতা থাকায় শরিকদের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদান বা আসন সমঝোতার প্রস্তাব দেওয়া হয়। ওনাদের সময়ে দেশের যে অর্থনীতি বা স্থিতিশীলতা ছিল। দ্বিতীয় প্রস্তাবে সায় দেয় কওমি ঘরানার সবচেয়ে বড় রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম, আর এতে 4টি আসনে জমিয়তের খেজুর গাছ মার্কায় সমর্থন জানিয়ে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত বিএনপির। তাদের সাথে আমাদের সমঝোতা হয়েছে, ওই আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না। সারা বাংলাদেশে অন্যান্য আসনে ওনাদের কোনো প্রার্থী থাকবে না। 8 দলীয় জোটের এমন কোনো আপনার অতীতে চালাইছেন বা ওনাদের এইসব আমরা কিছু দেখি নাই এখনো। আমরা বিএনপিকে 3 টার্ম দেখছি, যার কারণে আমরা বিএনপির উপরে আস্থা রাখতে পারি। 4টি আসন হল জমিয়তের আমির ওবায়দুল্লাহ ফারুকের সিলেট 5, মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফিন্দি নীলফামারী 1, জুনাইদ আল হাবিব ব্রাউনবাড়িয়া 2 আর মনির হোসেন কাসেমি নারায়ণগঞ্জ 4। 5 জকিগঞ্জ কানাইঘাট মৌলানা মোহাম্মদ উবায়দুল্লাহ ফারুক, যে আমাদের সর্বস্তরের নেতাকর্মী, তাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন এবং জনগণ যারা ভোটার আছেন তারাও তাদের প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করবেন। এতে ধানের শীষ নিয়ে নির্বাচন করা হচ্ছে না রুমিন ফারহানা ও তারেক রহমানের খালাতো ভাই শাহরিন ইসলাম তুহিন সহ আলোচিত 4 নেতার। এসব আসনে তারা স্বতন্ত্র নির্বাচন করলে কি করবে বিএনপি? তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ করবে। পার্টির সিদ্ধান্ত অপরিবর্তনীয়। গুলশানে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আরো বলেন, একটি গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা অব্যাহত রেখেছে। কিছু সংখ্যক ব্যক্তি মহল তারা এই ট্রানজিশনাল যে প্রসেস এটাকে বাধাগ্রস্ত করার জন্য ভয়ঙ্করভাবে চক্রান্ত করছে। কিন্তু নির্বাচনের যে পরিবেশ তৈরি করা, এই পরিবেশ তৈরি করা যে তাদেরকে আরও সচেতন এবং ইতিবাচক ভূমিকা পালন করা দরকার। এখনো 24টি আসনে বিএনপির মনোনীত বা সমর্থিত প্রার্থীর নাম ঘোষণা করা বাকি, যার মধ্যে ঢাকা 17 আন্দালিব রহমান পার্থ, ঢাকা 13 ববি হাজ্জাজ, ব্রাউনবাড়িয়া 6 জুনায়েদ সাকি, পিরোজপুর 2 মোস্তফা জামাল হায়দার এবং বগুড়া 2 আসনে মাহমুদুর রহমান মান্নাকে সমর্থন জানাবে বিএনপি। তাছাড়া কয়েকজন যুগপৎ নেতাদের আসন নিয়েও চলছে সমঝোতা, যার ঘোষণা আসবে 2-1 দিনের মধ্যে। সর্বপ্রাচীন দল ঐতিহাসিকভাবে আমাদের সাথে তাদের সম্পর্ক আছে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।
নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে ইসি, এই অপবাদ ঘুচাতে চায় বর্তমান কমিশন। আইনের শাসন নিশ্চিত হলে সেটা সম্ভব বলেই মনে করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনে সবার জন্য সমানভাবে আইন প্রয়োগ, সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নির্বাচন কমিশন ভেঙে যাবে কিন্তু মচকাবে না। এ সময় পুলিশের মহাপরিদর্শক জানান, নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও সফল ও শান্তিপূর্ণ নির্বাচন করতে সক্ষম বাহিনী। বিগত সময়ে যে ভোট দিতে না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রিটার্নিং অফিসার ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা। উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, ডিসি, পুলিশের আইজি, স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও। এনরোলমেন্ট প্রসেস সেটা করি নাই। সূচনা বক্তব্যে সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে এবার দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার সুযোগ নেই। সেক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবে না কেউ। নির্বাচনের সাথে জড়িত প্রত্যেককে আইন মেনে চলার নির্দেশ দেন সিইসি। আহ্বান জানান লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের। আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হই, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবো না রে ভাই। এই দেশটা আমার, আপনার, সকলের দেশ। এই দেশটাকে সঠিকভাবে সঠিক অবস্থায় রেখে যাওয়া, এটা আমাদের দায়িত্ব। নির্বাচন সফল, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত ও আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বশক্তি দিয়ে কাজ করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তুলে ধরেন তাদের সক্ষমতার কথাও। প্রশাসনিক এবং পুলিশি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নিয়ন্ত্রণ করে থাকি। এবারও তার বার্তায় ঘটবে না। পুলিশ প্রাইমেসি প্রতিষ্ঠা এবং প্রশাসনিক কঠোর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আমাদেরকে আমাদের উদ্দিষ্ট লক্ষ্য হাসিল করতে হবে। যেহেতু একদিনে 2 ভোট, প্রতিবন্ধকতা ও উত্তরণের পরামর্শ দেন নির্বাচনী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটরা। অতীতের যে কোনো সময়ের তুলনায় নিরপেক্ষ নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। আমরা বিশ্বাস করি এবং আমরা আশা রাখি যে আমাদের এই দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করব। আমরা গণভোটের প্রচার প্রচারণা সম্পর্কে উদ্বুদ্ধকরণের জন্য একটি কর্ম পরিকল্পনা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আমরা 22শে ডিসেম্বর গতকাল আমরা একটি কর্ম পরিকল্পনা প্রণয়ন করে একটি পত্র জারি করেছি। আইন বিধিবিধান মেনে কাজ করলে ইসি পাশে থাকবে, আশ্বস্ত করেন প্রধান নির্বাচন কমিশনার। জিনাতারা লাবণী, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ ভারত সম্পর্কের চরম টানাপোড়েনের মধ্যে আবারও ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি টানা 6 বার ভারতীয় হাইকমিশনারকে তলব করা হলো পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার সকালে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম দিল্লির বাংলাদেশ হাইকমিশন সহ মুম্বাই, কলকাতা, আগরতলা, গুয়াহাটি সহ বিভিন্ন জায়গায় উগ্র ভারতীয় গোষ্ঠীর বিক্ষোভ ও হামলা চেষ্টার তীব্র নিন্দা প্রতিবাদ জানান। এসব ঘটনায় ভারত সরকারের গৃহীত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ জানায় ঢাকা। এরই মধ্যে দিল্লি, আসাম, শিলিগুড়ি থেকে ভারতীয়দের জন্য বাংলাদেশি ভিসা কার্যক্রম স্থগিত করেছে ঢাকা। ইসি এখনো আমন্ত্রণ না জানালেও নির্বাচনে যেতে চায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট NDF, এমন মন্তব্য করেন NDF এর চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। দুপুরে রাজধানীর বনানীতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষণার অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, জাতীয় পার্টি নির্বাচন ও গণতন্ত্রে বিশ্বাসী। সরকারের প্রতি NDF এর বিরুদ্ধে করা মামলাগুলো তুলে নেওয়ার আহ্বান জানানো হয়। সরকারের উস্কানিতেই মব হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। আর মব কালচার বন্ধ না হলে দেশ ধ্বংসের পথে যাবে বলে মন্তব্য করেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান, NDF এর শীর্ষ নেতা আনিসুল ইসলাম মাহমুদ সহ নির্বাচন উপলক্ষে জোটভুক্ত নেতারা আরও বলেন, নির্বাচন বয়কটের কথা বলছে না তারা। এ সময় ভয়ের পরিবেশ দূর করে নির্বাচনের সঠিক পরিবেশ নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান নেতারা। আমাদেরকে কেউ বলেনি, তারপরেও আপনার নির্বাচনে যাচ্ছে, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। কি মনে করেন ইলেকশন কমিশনের চেয়ারম্যান সবাই ডাকছে, আমার মগজ ডাকে নাই কেন? রাস্তাঘাটে চলবেন না? যে সমস্ত অস্ত্র লুট করা হয়েছে সেই অস্ত্র তো এখনো উদ্ধার হয় নাই। তার উপর যদি প্রার্থীরা অস্ত্র, আমরাও যদি সেই অস্ত্র নেই, তো এই অস্ত্র ওই অস্ত্র সাথে যুদ্ধ হয়ে যাবে, এটা কুরুক্ষেত্র হয়ে যাবে। তো কি ইলেকশন হবে কিনা? রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও চোরাই মোবাইল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজানের নেতৃত্বে মোহাম্মদপুর থানা পুলিশ, সেনাবাহিনী ও র্যাব যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। উদ্ধার করা হয় 40 কেজি গাঁজা, 200 পিস ইয়াবা, 9টি চাপাতি, সামুরাই, 10টি ছুরি, 12টি চোরাই মোবাইল ফোন। এ সময় হত্যা, ডাকাতি ও মাদক মামলার আসামি নিষিদ্ধ সংগঠনের একাধিক নেতাকেও গ্রেফতার করা হয়। অভিযানে চান মানিক গ্রুপের চান সহ মোট 53 জনকে গ্রেফতার করা হয়েছে। আর গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। মুনফ্লাওয়ার অটিজম ফাউন্ডেশনের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের হাতে আঁকা চিত্রে সজ্জিত 2026 সালের ডেস্ক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়েছে। সকালে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান নকিব খান, বিশিষ্ট চিত্রশিল্পী আব্দুর রাজ্জাক প্রধান। শিক্ষার্থীদের কল্পনা, অনুভূতি, সৃজনশীলতার রঙে রাঙানো ক্যালেন্ডারটি শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি আত্মপ্রকাশের শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করবে বলে জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান। অনুষ্ঠানে অতিথিরা বলেন, অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং সঠিক পরিচর্যা, ভালোবাসার সুযোগ পেলে এই শিক্ষার্থীরাও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। ক্যালেন্ডারের প্রতিটি পাতায় ফুটে উঠেছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিজস্ব দৃষ্টিভঙ্গি, স্বপ্ন, জীবনের গল্প। এই উদ্যোগের মাধ্যমে মুনফ্লাওয়ার অটিজম ফাউন্ডেশন সচেতনতা বৃদ্ধি, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সৃজনশীল প্রতিভা তুলে ধরার একটি প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রত্যেকটা শিশু স্পেশাল, তাদের এক একজন এক এক ধরনের প্রতিভা আছে, সেটাকে কি করে বের করে আনা যায় সেটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং আমাদের শিক্ষকদের বলেন এবং শিক্ষক শিক্ষিকাদের বলেন এবং প্যারেন্টসদের বলেন, তাদের ওটাই সবচেয়ে বড় কাজ হবে, তাদের ভিতরে যে ট্যালেন্টটা আছে সেটাকে বের করে আনা। আর এই ছিল যমুনা নিউজের আয়োজনে।